আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা বিশেষ ক্ষমতা আইন পড়বো। বিশেষ ক্ষমতা আইন 1974 সালের আইন। খুবই গুরুত্বপূর্ণ একটা আইন। মোটামুটি মামলাও রুজু হয় অনেক সময় থানায়, আপনারা দেখে থাকেন যে বিশেষ ক্ষমতা আইনের কিন্তু মামলা রুজু হয়, তাই না? 25 ধারাটাতে বেশি মামলা রুজু হয়, 25 ধারাটা বেশি গুরুত্বপূর্ণ। তো দুই একটা সংজ্ঞাও একটু নিতে হবে, একেবারে না নিলেই নয়। যে সংজ্ঞাগুলো আমরা এগুলো একটু পড়বো। দেখেন শুরুতে কোন কোন সংজ্ঞাগুলো নেব এগুলো দাগিয়ে রাখেন। যদি একেবারেই সময় না পান, পরীক্ষার আগে আগে এক নজর দেখলেই হয়ে যাবে। বুঝতে পারছেন? তাহলে বিশেষ ক্ষমতা আইন হলো 1974 সালের আইন। দুই ধারায় সংজ্ঞা, দুই ধারায় যে সংজ্ঞাগুলো আছে, সর্বপ্রথম সংজ্ঞাটা নেব দুইয়ের খ। কালোবাজারি বলতে পারি আমরা, ব্ল্যাক মার্কেট। কালোবাজার, কালোবাজার বা কালোবাজারি এরকম আসতে পারে সংজ্ঞা, বইয়ে বাজারই দেওয়া আছে, বাজারিও আসতে পারে। হ্যাঁ, তাহলে কালোবাজারে কেনা বেচা বা ব্ল্যাক মার্কেট, মোটামুটি আমরা এগুলো সবাই বুঝি যে কালোবাজারি কি। কালোবাজারি বলতে বিশেষ ক্ষমতা আইন অনুযায়ী কোনো একটা পণ্যের নির্ধারিত যে মূল্য, এই মূল্যের চেয়ে অধিক মূল্যে এই পণ্যটা ক্রয় বিক্রয় করাকে কালোবাজারি বলে। কোনো একটা দ্রব্য, অনেক কেনা বেচার যে মার্কেট সেটা তো অনেক বিশাল, তাই না? যে কোনো দ্রব্যের আইনানুগ ভাবে একটা মূল্য নির্ধারণ থাকে, বাজার মূল্য থাকে না? বাজার মূল্য থাকে প্রত্যেকটা জিনিসের। তো কোনো ব্যক্তি অসৎ উদ্দেশ্যে যদি আইনের নিয়মগুলো লঙ্ঘন করে এই নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে ক্রয় বিক্রয় করে, ব্যবসা বাণিজ্য করে, তাহলে কি হবে? তিনি কালোবাজারি করেছেন বলে গণ্য হবে। তাহলে কালোবাজারি সংজ্ঞা আসলে আমরা এইটুকুই লিখবো: নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে আইনানুগ ভাবে, মানে নিয়ম বহির্ভূত ভাবে আইনের বিধান লঙ্ঘন করে যদি কোনো ব্যক্তি কি করে, কোনো পণ্য ক্রয় বিক্রয় করে, তাহলে তিনি কালোবাজারি করেছেন বলে গণ্য হবে, বা এই কাজকেই কালোবাজারি বলে বা কালোবাজারে কেনা বেচা বলে। আচ্ছা, এই ছিল দুইয়ের খ। তাহলে কালোবাজারি নিলে একটু মজুদদারিটাও দেখি আমরা। মজুদদারি কাকে বলে? কোনো কিছু আইনানুগ ভাবে যতটুকু পরিমাণে জমা রাখার কথা, তার চেয়ে যদি বেশি পরিমাণে মজুদ করা হয়, তাহলে তাকে বলা হয় মজুদদারি। আচ্ছা, তাহলে নির্ধারিত পরিমাণে, যে পরিমাণ একজন ব্যক্তি মজুদ রাখতে পারবে কোনো কিছু, তার চেয়ে যদি বেশি মজুদ রাখে, অতিরিক্ত লাভের আশায় মজুদ করে রাখে না, এইভাবে মজুদ করে রাখলে এই কাজটাকে মজুদদারি বলে। হোর্ডিং বলে, ইংরেজি হলো হোর্ডিং। আর কালোবাজারির ইংরেজি হলো ব্ল্যাক মার্কেট। একটু দেখে নিবেন, ইংরেজি গুলো পাশাপাশি দেখে নেবেন। তাহলে বুঝলাম কালোবাজারি হলো নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে আইনের নিয়ম ভেঙে নিয়ম বহির্ভূত ভাবে কোনো পণ্য বা দ্রব্য ক্রয় বিক্রয়, আর যতটুকু পরিমাণে একজন ব্যবসায়ী ব্যক্তি হিসেবে, লাইসেন্স প্রাপ্ত ব্যক্তি হিসেবে যতটুকু মজুত করে রাখা দরকার, তার অতিরিক্ত যদি তিনি স্টকে রাখেন, মজুত করে রাখেন, এটাকেই মজুদদারি বলে। এরপরে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সংজ্ঞা, সেটা হলো দুইয়ের চ। ক্ষতিকারক কার্য বা প্রিজুডিশিয়াল, প্রিজুডিশিয়াল অ্যাক্ট, ক্ষতিকারক কার্য বলা হয়। ক্ষতিকারক কার্য আর অন্তর্ঘাতী কার্য, এই দুইটা সংজ্ঞা বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু দুইটা সংজ্ঞা অনেক সময় এলোমেলো হয়, ক্ষতিকারক কাজের কথাগুলো অন্তর্ঘাতীর ভেতরে চলে যায়। তো আজকে একটু ভালো করে মনোযোগ দেন, তাহলে আর কি হবে না, উল্টোপাল্টা হবে না। ক্ষতিকারক কাজ বলতে সমগ্র দেশের বিভিন্ন ধরনের ক্ষতি সাধন করা বোঝায়। আর অন্তর্ঘাতী কার্য বলতে শুধু সম্পদের ক্ষতি বোঝায়। বুঝতে পারলাম? অন্তর্ঘাতী কার্য বলতে কেবলমাত্র সম্পদের ক্ষতি অন্তর্ভুক্ত। আর ক্ষতিকারক কার্য বলতে সমগ্র দেশের যে কোনো ধরনের ক্ষতি হতে পারে। একটু দেখি, 8 রকমের ক্ষতির কথা বলা আছে, যে কোনো ব্যক্তি যদি নিম্নলিখিত 8 শ্রেণীর যে কোনো কাজ করে, তাহলে তিনি ক্ষতিকারক কার্য করেছেন বলে গণ্য হবেন। সর্বপ্রথম দেখেন, বাংলাদেশের সার্বভৌমত্ব এবং প্রতিরক্ষাকে ক্ষতিগ্রস্ত করতে পারে এমন কাজ। তাহলে বাংলাদেশের সার্বভৌমত্ব, সার্বভৌমত্ব বুঝি না আমরা, অন্য কোনো রাষ্ট্র বাংলাদেশের উপর চাইলেই কি করতে পারবে না, যে কোনো কিছু চাপিয়ে দিতে পারবে না। এই যে ক্ষমতাটা, এটাকে বলে স্বাধীনতা বা সার্বভৌমত্ব। আমার চেয়ে রাষ্ট্রবিজ্ঞানের ছাত্ররা এটা ভালো বুঝবেন, সার্বভৌমত্ব কাকে বলে।
তো যাই হোক, ক্ষতিকারক কার্য বলতে বোঝানো হয়েছে বাংলাদেশের সার্বভৌমত্বের ক্ষতি হতে পারে এই ধরনের কাজ। এরপরে বিদেশি রাষ্ট্রের সাথে বাংলাদেশের বন্ধুত্বের সম্পর্ক নষ্ট হতে পারে এ ধরনের কার্য যদি কোনো ব্যক্তি করে। বাংলাদেশের নিরাপত্তা, তাহলে কি কি নিলাম দেখেন, সার্বভৌমত্ব, বন্ধুত্ব, নিরাপত্তা, এভাবে পড়বো। সার্বভৌমত্ব, বন্ধুত্ব, নিরাপত্তা। তাহলে আপনি লিখতে গেলে অন্তত 5টা বা 7টা লিখে ফেলতে পারবেন। তাহলে সার্বভৌমত্বকে ক্ষতিগ্রস্ত করতে পারে, বিদেশি রাষ্ট্রের সাথে বন্ধুত্ব নষ্ট করতে পারে, এরপরে নিরাপত্তাকে ক্ষতিগ্রস্ত করতে পারে। এরপর আসেন শত্রুতা, বিভিন্ন শ্রেণী বা সম্প্রদায়ের লোকের মধ্যে শত্রুতা বর্ধন করতে পারে এই ধরনের কাজ। জনগণের মধ্যে কি শত্রুতা বর্ধন করে এ ধরনের উস্কানিমূলক কথাবার্তা বা কাজ যদি করে, তাহলেও সেটি ক্ষতিকারক কার্যের অন্তর্ভুক্ত হবে। এই ছিল 4টা। পরের 4টা একটু পড়ি দেখেন। আইন শৃঙ্খলা নষ্ট করা, প্রশাসনিক ব্যবস্থা ব্যাহত করা, বাংলাদেশের আইন এগুলো নষ্ট করে ফেলা বা আইন শৃঙ্খলা যাতে রক্ষণাবেক্ষণ করা না যায় এই ধরনের উদ্দেশ্য প্রণোদিত কোনো কাজ করা। জনসাধারণের সেবা, জনসেবাকে ব্যাহত করা, দৈনন্দিন যে জনসেবা এগুলোকে কি করা, নষ্ট করা, জনসাধারণের মধ্যে ভীতি সৃষ্টি করা বা ত্রাস সৃষ্টি করা, ত্রাসের সৃষ্টি করা, জনমনে ভীতির সৃষ্টি করা এবং অর্থনৈতিক ক্ষতি সাধন করা। আচ্ছা, তাহলে অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করা কি কি শিখলাম দেখেন পরের 4টা। আইন, নিত্য প্রয়োজনীয় দ্রব্য বা পণ্যের বিপণন সেবা, জনমনে ত্রাস সৃষ্টি করা। তাহলে আইন, জনসেবা, ত্রাস, অর্থনৈতিকভাবে বাংলাদেশকে ক্ষতিগ্রস্ত করা। তাহলে প্রথম 4টা শিখলাম হচ্ছে সার্বভৌমত্ব, বন্ধুত্ব, নিরাপত্তা, শত্রুতা। সার্বভৌমত্বের ক্ষতি সাধন করা, বাংলাদেশের সাথে বিদেশি রাষ্ট্রের বন্ধুত্ব নষ্ট করা, বাংলাদেশের নিরাপত্তা নষ্ট করা, বাংলাদেশের নিরাপত্তাকে ক্ষতিগ্রস্ত করা বা আইন শৃঙ্খলা পরিস্থিতির বিপন্ন করা বা ক্ষতিগ্রস্ত করা, বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে শত্রুতা বর্ধন করা। এরপরের 4টা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানো বা আইন প্রশাসনের কাজগুলো রক্ষণাবেক্ষণ কাজে হস্তক্ষেপ করা, উত্তেজিত করা এবং জনসাধারণের নিত্য প্রয়োজনীয় দ্রব্য বা সেবা ব্যাহত করা বা জনসাধারণের মনে ত্রাস ভীতি সৃষ্টি করা এবং অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করা। এই 8 রকমের কাজ কি বলে গণ্য হবে, ক্ষতিকারক কার্য বলে গণ্য হবে। 3 ধারাটা একটু দেখবো আমরা। 3 ধারা। আটক আদেশ, শোনেন আপনারা যে ফৌজদারি কার্যবিধির কত ধারার সঙ্গে সংবিধানের 33 নং অনুচ্ছেদ পড়েছিলেন, মনে আছে? 61 ধারার সঙ্গে পড়েছিলেন। ওইখানে দেখবেন, ওইখানে লেখা আছে যে আটক আদেশের ক্ষেত্রে এই বিধান প্রযোজ্য হবে না। এই যে আটক আদেশ কথাটা কিন্তু বিশেষ ক্ষমতা আইন থেকে এসেছে, এটা জানেন কিনা আপনারা? অন্য কোনো আইনে ওইভাবে কোনো ব্যক্তিকে 24 ঘন্টার অতিরিক্ত সময় আটক রাখার বিধান নেই, তাই না? সিআরপিসি তেও বলেছে যে 24 ঘন্টার বেশি আপনি আটক রাখতে পারবেন না। কেবলমাত্র বিশেষ ক্ষমতা আইন অনুযায়ী 24 ঘন্টার বেশি আটক আদেশ দেয়া যায়। তো এই যে 24 ঘন্টার বেশি কতদিন পর্যন্ত দেয়া যায়, 30 দিন পর্যন্ত দেয়া যায়। এমনিতে তো রিমান্ড যদি আদালত মঞ্জুর করে সেক্ষেত্রে আপনি সর্বসাকুল্যে একজন অপরাধী ব্যক্তিকে 15 দিনের জন্য জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসতে পারেন, তাই না? কিন্তু দেখেন, আটক আদেশ এটা কিন্তু সরাসরি ওইভাবে জেল হাজত না বা ইয়া না। তার মানে পুলিশ হেফাজতে আটক করে রাখা যাবে 30 দিন পর্যন্ত। আর এই আটক আদেশের বিধানটা হলো বিশেষ ক্ষমতা আইনের 3 ধারায়। গুরুত্বপূর্ণ একটা বিষয়, হ্যাঁ। তো আপনারা 1 2 3 4 5 যদি ওইভাবে নিতে না চান, আপনারা এমনি আটক আদেশ জিনিসটা কি, কোন অপরাধগুলোর ক্ষেত্রে আটক আদেশ দেয়া যায়, কোন ব্যক্তিকে আটক আদেশ দেয়া যায়, এটা একটু বেসিক জানবেন, যাতে আটক আদেশ টিকা বা সংক্ষিপ্ত প্রশ্ন আসলে আমরা লিখতে পারি। বিশেষ ক্ষমতা আইনে 3 ধারা মোতাবেক কোনো ব্যক্তি যদি এই ক্ষতিকারক কার্যগুলো করে, তাহলে সরকার কে নির্দেশ দিতে পারে, সরকার ওই ব্যক্তিকে আটক আদেশ প্রদানের জন্য নির্দেশ দিতে পারে, মানে আটক আদেশ দিতে পারে। তাহলে কে পারে, সরকার পারে। প্রথমে বললো 3-এর 1-এ কোনো ব্যক্তি যদি চয়ের যে কাজগুলো এইরকম ক্ষতিকারক কাজ করা থেকে তাকে আটক রাখার জন্য, নিবৃত রাখার জন্য সরকার একটি আদেশ দিতে পারে, যে আদেশটা আটক আদেশ বলে পরিচিত হবে। এবার দেখেন, আটক আদেশের আগে বা পরে কি করা যেতে পারে, ওই ব্যক্তিকে বাংলাদেশ থেকে বাইর করে দেওয়া যেতে পারে, বহিষ্কার করা যেতে পারে, অপসারিত করে দেওয়া যেতে পারে। বিদেশি নাগরিক যদি বাংলাদেশে এসে বাংলাদেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা এগুলোর ক্ষতি সাধন করতে চায়, তখন ওই ব্যক্তিকে আটক আদেশ দেওয়া যাবে। আবার সে যে দেশ থেকে এসেছে সেই দেশে ফেরত পাঠানো যাবে।
বাংলাদেশ থেকে তাকে বহিষ্কার করে দেওয়া যাবে। বুঝতে পারলাম? তো এই আটক আদেশের পূর্বে বা পরে বাংলাদেশ থেকে বহিষ্কার করে দেওয়া যাবে। তাই বলে বাংলাদেশের নাগরিককে কিন্তু বের করে দেওয়া যাবে না, তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা হবে। হ্যাঁ, এটা গেল সরকারের ক্ষমতা। 3-1। 3-2 বলেছে জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটও পারবে, তবে সার্বভৌমত্ব এবং প্রথম দুইটা বাদ দিয়ে 3, 4, 5, 7, 5, 6, 7, 8 আমরা যেগুলো শিখলাম, জনসাধারণের ত্রাস সৃষ্টি, এগুলো এই ধরনের অপরাধগুলো হলে সেক্ষেত্রে জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটও কি করতে পারবে? আটক আদেশ দান করতে পারবে। তো তারা আবার আটক আদেশ দিলে সরকারকে বিষয়টা সম্পর্কে জানাতে হবে, অবগত করতে হবে, এবং এই আটক আদেশ 30 দিন, আদেশ প্রদানের তারিখ থেকে 30 দিনের বেশি বলবৎ থাকবে না। আর 4-এ বলেছে যদি কাউকে বাংলাদেশ থেকে এভাবে অপসারিত হওয়ার নির্দেশ দান করা হয়, তিনি যদি যেতে না চান, জোর করে তাকে বিতাড়িত করা যাবে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য অথবা সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত সদস্যরা তাকে বাংলাদেশ থেকে বের করে দিতে পারবে। আর যদি তিনি এই বিধান লঙ্ঘন করেন, 3 বছর পর্যন্ত কারাদণ্ড ভোগ করবেন। এই হলো আটক আদেশের বিধান। বুঝতে পারলাম? তাহলে কে কে আটক আদেশ দিতে পারে? সরকার, জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দিতে পারে। সরকার দিলে কাউকে রিপোর্ট করতে হবে না, জেলা ম্যাজিস্ট্রেট দিলে সরকারকে রিপোর্ট দিতে হবে। আটক আদেশ 30 দিনের বেশি বলবৎ থাকবে না। বাংলাদেশের নাগরিকের ক্ষেত্রে আটক আদেশ বাংলাদেশ থেকে বহিষ্কারের বিধানটি প্রযোজ্য হবে না। আর কোনো ব্যক্তিকে আটক আদেশ প্রদান করা হলে তিনি যদি এই বিধান লঙ্ঘন করেন বা বাংলাদেশ থেকে অপসারণ করার নির্দেশ দেওয়া হয়, তিনি যদি না যেতে চান, সেক্ষেত্রে জোর করে তাকে বাংলাদেশ থেকে অপসারণ করা যাবে। পাশাপাশি কি করা যাবে? যদি নিয়ম না মানেন 3 বছর পর্যন্ত কারাদণ্ড ভোগ করবেন। এইটুকু এখান থেকে পড়লেই হবে। এরপরে আমরা চলে যাব অন্তর্ঘাতী কার্য কোনগুলো। প্রথমেই বলেছিলাম, দেখেন, ক্ষতিকারক কার্য হলো সমগ্র দেশ নিয়ে আলোচনা, আর অন্তর্ঘাতী কার্যগুলো হলো সম্পদ। লিখে রাখেন, সম্পদের ক্ষতি সাধন, তাহলে বুঝতে পারবেন পার্থক্য। হ্যাঁ, তাহলে অন্তর্ঘাতী কার্যের মধ্যে কি কি সম্পদ? রাষ্ট্রীয় যে সম্পদগুলো রয়েছে, সরকারি সম্পদ, এই সম্পদের যদি কোনো ব্যক্তি ক্ষতি সাধন করে অথবা কার্যক্ষমতা নাশ করে, মনে করেন যে জিনিস যে কাজে ব্যবহার হতো, জনসাধারণ পানি ব্যবহার করে, এই পানির কার্যকারী ক্ষমতা নষ্ট করে ফেললেন, ধ্বংস সাধন করলেন, পুরোপুরি ধ্বংস হলো না কিন্তু বিকল হয়ে গেল, ব্যবহারের অযোগ্য হলো, সেটাও ক্ষতিকারক অন্তর্ঘাতী কার্য বলে গণ্য হবে। অন্তর্ঘাতী কার্যের ইংরেজি হলো স্যাবোটাজ। হ্যাঁ, SABOTAGE, স্যাবোটাজ মানে হলো অন্তর্ঘাতী কার্য। সাব ইন্সপেক্টর পরীক্ষা দিবেন, হঠাৎ মঠাৎ 2-1টা ইংরেজি দিয়ে দেয়, 2-4 বছর পর পর দেখবেন একটা করে ইংরেজির আবির্ভাব হয় পরীক্ষার হলে, তাই না? এই জন্য ইংরেজিগুলো একটু করে জেনে রাখতে হবে, একেবারেই যেন একটু কিছু লেখা যায়। তাহলে আসেন, কার্যক্ষমতা ব্যাহত করা অথবা ধ্বংস সাধন করা কি কি? প্রথমেই দেখেন, ভবন, যানবাহন, যন্ত্রপাতি, কলকারখানা, কলকবজা, সরকারি যত জাতীয়করণকৃত অথবা সরকারি যে কর্তৃপক্ষের অধীনে যে সম্পত্তিগুলো রয়েছে, এই সম্পত্তিগুলো ধ্বংস সাধন যদি কোনো ব্যক্তি করে, তিনি অন্তর্ঘাতী কার্য করেছেন বলে গণ্য হবেন। আরো আছে কি কি? রেলপথ, খালপথ, পুল, কালভার্ট, শূন্যে ঝুলন্ত রজ্জুপথ। শূন্যে ঝুলন্ত রজ্জুপথ বোঝেন? দড়ি দিয়ে হয়েছে, দেখবেন কক্সবাজার, রাঙামাটি সুন্দর দড়ি দিয়ে রাস্তা করা, দেখতেও খুব সুন্দর লাগে। এগুলো সরকারি সম্পত্তি না, এগুলো যদি কেউ ক্ষতি সাধন করে। তারপরে দেখেন, ডকইয়ার্ড, বাতিঘর, বিমানবন্দর, লাইন, পোস্ট, টেলিভিশন অথবা টেলিগ্রাফ বেতার প্রতিষ্ঠানের যে প্রতিষ্ঠানগুলোর যদি কোনো কিছুর ক্ষতি সাধন করে, তাহলে মোটমাট সবগুলোই হলো সম্পদ। সম্পদ না, সরকারি সম্পত্তির ক্ষতি সাধন। এরপরে রেলওয়ে, তবে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো, KPI দেখি না আমরা, অনেকটা KPI এর মতো আর কি, গুরুত্বপূর্ণ যে স্থাপনাগুলো যেগুলো ব্যাহত হলে জনসাধারণের অনেক কিছু ক্ষতিগ্রস্ত হয়ে যায়। রেলপথ ধ্বংস সাধন হলো, যান চলাচল ব্যাহত হলো না, জনসাধারণ ভোগান্তির সৃষ্টি হলো। তো এরকম জনসাধারণের সাথে সম্পর্কিত যে সরকারি সম্পত্তিগুলো, এগুলোর যদি ক্ষতি সাধন হয়। এরপরে দেখেন, রেলওয়ে, নৌযান অথবা বিমান পথের রোলিং স্টক। রোলিং স্টক বলতে বোঝায় একটা লাইনের উপর দিয়ে যত ধরনের গাড়ি চলে সবগুলো যানবাহনকে বোঝায় রোলিং স্টক। হ্যাঁ, তো এগুলোর যদি ক্ষতি সাধন করে, অত্যাবশ্যকীয় দ্রব্য অথবা ময়লা নিষ্কাশন কাজে ব্যবহৃত হয়, যে খনি বা কারখানা সরবরাহ বন্টন কাজের সাথে জড়িত ভবন বা সম্পত্তি, হঠাৎ করে একটা কারখানার নিষ্পত্তিমূলক ব্যবস্থা, আপনি ময়লা নিষ্কাশন ব্যবস্থা ধ্বংস সাধন হলো, ওভারফ্লো হবে না, জনজীবন বিপন্ন হবে না। তো এই ধরনের যে সরকারি সম্পদগুলো রয়েছে, এগুলোর ক্ষতি সাধন। এরপরে আসেন, সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত এলাকা। নিষিদ্ধ বলতে কিছু স্থান আছে সংরক্ষিত, জনসাধারণের প্রবেশ নিষেধ। দেখি না আমরা বড় বড় VIP লোকদের বাড়ি বলেন, বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা বলেন, যেগুলোতে সর্বসাধারণের প্রবেশ নিষেধ। তো এরকম নিষিদ্ধ ঘোষিত স্থানে কি করলো? ক্ষতি সাধন করলো। এরপরে পাট,
পাটজাত দ্রব্য, পাটের গুদাম, পাট কল, পাটের গাইড বাঁধার কল, এগুলো কি? এগুলো যদি ক্ষতি করে অথবা কার্যকারিতা নষ্ট করে তাহলে তিনি অন্তর্ঘাতী কার্য করেছেন বলে গণ্য হবেন। কয়টা? 6টা কাজ। অন্তর্ঘাতী কার্য হলো 6টা। প্রথমে হলো যন্ত্রপাতি, যানবাহন এগুলো, এরপরে যত রাস্তাঘাট, পুল, তাহলে রেলপথ, খালপথ এগুলো, এরপরে হলো যত গাড়ি আছে অর্থাৎ রেলওয়ে এবং নৌযান বা বিমানপথের রোলিং স্টক, এরপরে আসেন নিষ্কাশন কাজে ব্যবহৃত হয় এই ধরনের ভবন, এরপরে নিষিদ্ধ ঘোষিত এলাকা এগুলোর ধ্বংস বা ক্ষতি সাধন, এবং পাটজাত দ্রব্য, পাটের গাইড বাঁধার কল এগুলোর যদি ধ্বংস সাধন করে। তিনটা তিনটা করে পড়বেন তাহলে হয়ে যাবে। রেল দিয়ে 2টা কথা বলা আছে। রেল দিয়ে একটা হলো রেলপথ, খালপথ, শূন্যে ঝুলন্ত রজ্জুপথ, বিমান, ডকইয়ার্ড এগুলো, আরেকটা হলো রেল বা বিমান পথের রোলিং স্টক। তাহলে প্রথমে হলো যানবাহন, যন্ত্রপাতি, কলকারখানা এগুলো, তারপরে রেল নিয়ে 2টা কথা, এরপরে নিষ্কাশন কাজে ব্যবহৃত হয় এই ধরনের বড় বড় ভবনগুলো, এরপরে সংরক্ষিত এলাকা, এরপরে পাটের কল। এভাবে 6টা পয়েন্ট মনে রাখার চেষ্টা করব আমরা। এই ছিল 15 ধারা। এবার আসেন একটু দণ্ড পড়ি। 15-র যে অন্তর্ঘাতী কার্য, এই কাজগুলো যদি কোনো ব্যক্তি করে 15তেই দণ্ড। মনে করেন আপনি একজন সরকারি কর্মচারী ছিলেন, সরকারি কর্মচারী হিসেবে কর্মরত আছেন, তো আপনার দায়িত্ব ছিল সরকারি সম্পত্তির ক্ষতি সাধন হচ্ছে এটা নিবারণ করা, তাই না? আপনি নিবারণ করলেন না, আপনিও অন্তর্ঘাতী কাজ করেছেন বলে গণ্য হবেন। 2 নম্বর অপশনে বলেছে, দেখেন, শুধুমাত্র এই কাজগুলো করলেই অপরাধ হবে এমন না, যদি কোনো ব্যক্তি আইনানুগ কাজ থেকে বিরত থাকে তাহলেও অপরাধ বলে গণ্য হবে। তাহলে 15-1-2 দুইটা মিলে অপরাধ। 15-3 হলো দণ্ড। অন্তর্ঘাতী কার্য করার দরুন 15-3 ধারা মোতাবেক মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, অথবা এমন পর্যন্ত দণ্ডে দণ্ডিত হবে, 14 বছর পর্যন্ত মেয়াদের কারাদণ্ডে দণ্ডিত হবে। মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, 14 বছর পর্যন্ত কারাদণ্ড, এই দণ্ডটা ঘুরে ফিরে পাবেন। হ্যাঁ, এই যে বিশেষ ক্ষমতা আইনের মোটামুটি সবগুলো দণ্ডই এরকম। 2-1টা দণ্ড একটু কম, বাদ বাকি সব দণ্ডই মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড বা 14 বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডনীয় হবেন। আচ্ছা, এবার একটা কথা, সেটা হলো এই যে দণ্ড, অন্তর্ঘাতী কার্যের দণ্ড সংজ্ঞাও 15 ধারাতে, শাস্তিও 15 ধারাতে, কিন্তু আপনি যে একটু আগে ক্ষতিকারক কার্য পড়ে আসলেন, এটার দণ্ড কততে? এটার দণ্ড কিন্তু 16 ধারায়। তাহলে 2-এর যে পড়লাম আমরা ক্ষতিকারক কার্য কাকে বলে, ক্ষতিকারক কার্যের পাশে একটু লিখে রাখি যে শাস্তির ব্যবস্থা রয়েছে 16 ধারায়। 2-এর শাস্তি কত? 16 ধারায়। 16-1 হলো 2-এর ঘটনাগুলো অপরাধ, আর 16-2 হলো শাস্তির ব্যবস্থা। এই দণ্ডটা একটু কম আছে, 5 বছর পর্যন্ত দণ্ডে দণ্ডিত হবে। বুঝতে পারলাম ঘটনা। এইবার আসেন 25 ধারা পড়বো। তাহলে গুরুত্বপূর্ণ ছিল ক্ষতিকারক কার্য, অন্তর্ঘাতী কার্য, এই 2টার দণ্ড। এইবার আসবো 24-25 ধারা। 24 ধারাটা একটু নিতে হবে সান্ধ্য আইন। 24 ধারাটা নিতে হবে সান্ধ্য আইন। দেখেন, সান্ধ্য আইনের ইংরেজি হলো কারফিউ। কারফিউ কাকে বলে? 144 ধারা জারিকে কারফিউ বলে না। 144 ধারা জারিটা কিন্তু আলাদা। হ্যাঁ, জরুরি আদেশ জারি, এটা হয় ফৌজদারি কার্যবিধির বিধান অনুযায়ী, অনেকটা একই রকম। তো কারফিউ জারি হয় কত ধারার বিধান অনুযায়ী? বিশেষ ক্ষমতা আইনের 24 ধারার বিধান অনুযায়ী। এরকম দিতে পারে 144 এবং বিশেষ ক্ষমতা আইনের 24-এর পার্থক্য আলোচনা করুন। একটু যদি বেসিক জানা থাকে আপনি 4-5টা পার্থক্য এমনি লিখতে পারবেন। হ্যাঁ, তো বিশেষ ক্ষমতা আইন অনুযায়ী কি করা হয়? সান্ধ্য আইন আছে, 24 ধারা মোতাবেক সান্ধ্য আইন জারি করা হয়। দেখেন কি, যদি সংজ্ঞা আসে কিভাবে লিখবো আমরা? জনশৃঙ্খলা, এখান থেকে সংজ্ঞা লিখতে পারবেন না কারণ ওইভাবে দেয়া নাই সংজ্ঞাটা। জনশৃঙ্খলা, নিরাপত্তা অথবা বিশেষ কোনো পরিস্থিতিতে সরকারের নিয়ন্ত্রণ সাপেক্ষে, আসতেছ তো কেন সামনে? আচ্ছা, সরকারের নিয়ন্ত্রণ সাপেক্ষে, জামা নাই গায়ে, জনশৃঙ্খলা, নিরাপত্তা বা বিশেষ পরিস্থিতিতে সরকার বা কর্তৃপক্ষের নির্দিষ্ট সময়ের জন্য, সরকারের নিয়ন্ত্রণে নির্দিষ্ট সময়ের জন্য জনসাধারণের বাইরে বেরোনো নিষিদ্ধ, অর্থাৎ যে এলাকায় বসবাস করে সেই এলাকার বাইরে বের হওয়া নিষিদ্ধ, এইরকম করে যদি কোনো আদেশ দেয়া হয়, এই আরোপিত নিষেধাজ্ঞাকে সান্ধ্য আইন বলে বা কারফিউ বলে। তাহলে সংজ্ঞাটা কিভাবে লিখবো? জনশৃঙ্খলা এবং নিরাপত্তার স্বার্থে সুনির্দিষ্ট সময়ের জন্য
জনসাধারণকে কোনো নির্ধারিত এলাকার বাইরে বের হওয়া নিষেধাজ্ঞা আরোপ করা হলে এই নিষেধাজ্ঞাকে বলা হয় সান্ধ্য আইন। আচ্ছা, আশা করি রেকর্ডিংটা শুনে শুনে লিখে ফেলতে পারবেন, আর গুগলে সার্চ করলে তো এমনি সংজ্ঞা পাবেন। এরপরে আসেন আমরা দেখি 24 ধারায় কি বললো। জেলা ম্যাজিস্ট্রেট সরকারের নিয়ন্ত্রণ সাপেক্ষে সান্ধ্য আইন জারি করতে পারেন, এবং কোনো ব্যক্তি যদি সান্ধ্য আইনের বিধান লঙ্ঘন করেন 24-2 ধারা মোতাবেক দণ্ডিত হবেন, 1 বছর পর্যন্ত দণ্ডের ব্যবস্থা রয়েছে, পাশাপাশি জরিমানা দণ্ডেও দণ্ডিত হবেন। বুঝতে পারলাম ঘটনা। তাহলে সান্ধ্য আইন কে জারি করতে পারবে? সরকারও পারবে, জেলা ম্যাজিস্ট্রেটও পারবে। জেলা ম্যাজিস্ট্রেট পারলে আবার সরকারের নিয়ন্ত্রণ সাপেক্ষে পারবে, আবার সুনির্ধারিত সময়ের জন্য। তাই বলে সন্ধ্যাবেলা বাইরে বেরোনো এমন না, যে কোনো সময় বাইরে বেরোনো, 1 দিন 2 দিনও হতে পারে, দিনের একটা নির্দিষ্ট সময়ও হতে পারে। কোনো এলাকার লোকজন কি করবে না, বাইরে বের হবে না। আচ্ছা, এরপরে যাব আমরা 25 ধারা। 25-এর ক খ গ ঘ ও পর্যন্ত রয়েছে। সরাসরি 25 আছে, পাশাপাশি 25-এর ও পর্যন্ত রয়েছে। দেখেন আমরা পড়বো, একটু মনোযোগ দিলে ক্লাসেই পড়া মুখস্থ হয়ে যাবে। প্রথমে দেখি 25 ধারাটা, সরাসরি 25 ধারায় কি শাস্তির ব্যবস্থা রয়েছে। কালোবাজারি মজুদদারিদের শাস্তির ব্যবস্থা রয়েছে সরাসরি 25 ধারা। যে দণ্ডটা একটু আগে পড়লাম, দেখেন, মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, 14 বছর পর্যন্ত কারাদণ্ড বা জরিমানা দণ্ডে দণ্ডিত হবেন। তাহলে কালোবাজারি মজুদদারি শাস্তি মৃত্যুদণ্ড পর্যন্ত দেয়া যায়। চিন্তা করছেন কত বড় অপরাধ? তাহলে কোনো ব্যক্তি কালোবাজারি মজুদদারি করলে 25-এর 1 ধারা মোতাবেক দণ্ডিত হবেন। দণ্ডের পরিমাণ মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, 14 বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত হবেন। তবে হ্যাঁ, তিনি যদি প্রমাণ করতে পারেন যে কালোবাজারের উদ্দেশ্যে না, তিনি এমনি মজুদ করে রেখেছিলেন, পরে আর বিক্রি করতে পারেননি, এই ধরনের কিছু প্রমাণ করতে পারলে দণ্ডটা একটু কমবে। অপরাধ রেহাই পাবে না, দণ্ড হবে 3 মাস পর্যন্ত দণ্ড। তো এগুলো লাগে না। এরপরে আমরা 2টা দেখবো, যে সম্পদ মজুদ করে রাখলেন সেই সম্পদও বাজেয়াপ্ত করা যাবে। তাহলে মোটমাট 3টা কথা এখান থেকে নিলেই হয়। একটা হলো কালোবাজারি মজুদদারের শাস্তি 25, আর কি, যে সম্পদ কালোবাজারি মজুদদারি করা হলো সেটাও বাজেয়াপ্ত হবে 25, মানে 25-এর 2 আর কি। আর বলেছে যদি কোনো ব্যক্তি প্রমাণ করতে পারে যে তিনি এই উদ্দেশ্যে করেননি, তার দণ্ডটা একটু কমবে। এই 3টা কথা। হ্যাঁ, এরপরে আসবো 25-এর ক। এটা গেল সরাসরি 25, কিসের শাস্তি? কালোবাজারি মজুদদারি শাস্তি। এবার আসেন 25-এর ক, কারেন্সি নোট এবং সরকারি স্ট্যাম্প জাল করার শাস্তি। এই ধারাগুলো দণ্ডবিধিতে ছিল, তাই না? দণ্ডবিধিতে ছিল, এই ধারাগুলো কি হয়েছে, এখন এখানে এসেছে। কাজে আমরা এই আইন দিয়ে প্রশ্নের উত্তর লিখবো। কালোবাজারি মজুদদারি, বাবা প্লিজ। আচ্ছা, তাহলে 25-এ শিখলাম কালোবাজারি এবং মজুদদারি শাস্তি। 25-এর কয় হলো কারেন্সি নোট অথবা স্ট্যাম্প জালকরণ, সরকারি স্ট্যাম্প জালকরণের দণ্ড। তাহলে দেখেন কি কি করলে দণ্ড। প্রথমত এই এগুলো যদি জাল করে তার দণ্ড 25-এর ক। এগুলো জানাশোনার পরেও যদি দখলে রাখে, বিক্রয় করে, তার দণ্ড। পাশাপাশি যন্ত্রপাতি যদি কোনো ব্যক্তি দখলে থাকে, প্রস্তুত করে, সকল কিছুর দণ্ড 25-এর ক। তাহলে কারেন্সি নোট, সরকারি স্ট্যাম্প জাল করা, এগুলো ক্রয় বিক্রয়, দখলে রাখা এবং যন্ত্রপাতিগুলো দখলে রাখা, সব দণ্ডই 25-এর ক। ভেতরের ক খ গ আপনার পড়ার দরকার নাই, শুধু 25-এর কয়ে কি কি শাস্তি এটা জানলেই হবে। তাহলে কি কি শাস্তি? প্রথমত মুদ্রাগুলো জালকরণ, সরকারি স্ট্যাম্প জালকরণ, এগুলো জেনে শুনে খাঁটি বলে ক্রয় বিক্রয় করা। এরপরে যন্ত্রপাতিগুলো দখলে রাখা, সবকিছু দখলে রাখা, এগুলো বিক্রি করা, সবগুলোর দণ্ড হলো 25-এর ক। একই দণ্ড, দণ্ড আর বললাম না। আচ্ছা, এরপরে আসেন চোরাচালানের শাস্তি। চোরাচালান, স্মাগলার, তাই না, স্মাগলিং করে। চোরাচালানের শাস্তি হলো, ধরেন সরকার একটা সুনির্ধারিত কর আরোপ করে না, বিদেশ থেকে যদি কোনো পণ্য আমদানি রপ্তানি করা হয়, সরকারের এই করকে ফাঁকি দিয়ে যদি কোনো কিছু আমদানি করা হয়, সেটাকেই চোরাচালান বলে। তো কোনো ব্যক্তি যদি আইনের নিয়মগুলো লঙ্ঘন করে, নিষেধাজ্ঞা ভঙ্গ করে কোনো পণ্য বিদেশ থেকে আমদানি করে, তাহলে সেই ব্যক্তি চোরাচালান করেছে বলে গণ্য হবে। সরকারকে কর ফাঁকি দিয়ে, শুল্ক ফাঁকি দিয়ে আমদানি রপ্তানি করলে তিনি দণ্ডিত হবেন। একইভাবে দণ্ড আছে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, 14 বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত হবেন। এবার আসেন এই যে দণ্ড, এগুলো কি কি পণ্যের কথা বলা হয়েছে, পণ্যগুলো একটু দেখতে হবে। পাট, সোনা রূপা, যে কোনো খাদ্যদ্রব্য, ঔষধ, অন্য যে কোনো কিছু যেটা বাংলাদেশের বাইরে নিয়ে যেতে
পারে অথবা বাংলাদেশে আনয়ন করে। মোট কথা আমদানি রপ্তানি যদি করে তাহলে সেই ব্যক্তির দণ্ড হলো 25-এর খ। এবার আসেন একটু আরেকটা কথা বলা আছে, সেটা হলো নিষিদ্ধ দ্রব্য। কোন কোন পণ্যের উপরে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। মনে করেন যে কোনো একটা তামাক কোম্পানির উপরে নিষেধাজ্ঞা আরোপ করা হলো, অ্যালকোহলের উপর নিষেধাজ্ঞা দেয়। দেখেন না কিছু কিছু ব্র্যান্ড হয়ে, দুঃখিত আমি, ব্যান্ড হয়ে যায় কিছু কিছু কোম্পানি, যে এই অ্যালকোহল বা এই কোল্ড ড্রিঙ্ক ধরেন মোজো, এটা আর খাওয়া যাবে না, নিষিদ্ধ করে দিল এই কোম্পানি। তো যেগুলো নিষিদ্ধ ঘোষিত এগুলো যদি আমদানি করে তখন আবার তার জন্য একটু দণ্ড, আলাদা দণ্ডের ব্যবস্থা রেখেছে 25-এর খয়ের 2। তাহলে একটা হলো কর ফাঁকি দিয়ে, এটা এটা দ্রব্য নিষিদ্ধ নয়, এটা নর্মালি আপনি আনা নেওয়া করতে পারবেন। সেটা যদি আপনি কর ফাঁকি দিয়ে আনা নেওয়া করেন 25-এর খয়ের 1। আর যদি নিষিদ্ধ ঘোষিত দ্রব্য, একে তো নিষিদ্ধ আবার কি করেছেন চোরাচালান, সেটা যদি করেন তাহলে 25-এর খয়ের 2 দণ্ডের ব্যবস্থা। আশা করি বুঝতে পারলাম। তাহলে 25-এ কালোবাজারি মজুতদারি শাস্তি, 25-এর ক মুদ্রা বা সরকারি স্ট্যাম্প জালকরণ, 25-এর খ চোরাচালানের শাস্তি অর্থাৎ কর ফাঁকি দিয়ে আমদানি রপ্তানির শাস্তি বা নিষিদ্ধ দ্রব্য আমদানি রপ্তানির শাস্তি, 25-এর গ। এইবার আসেন আমরা পড়ি পেনাল কোডের 272 থেকে 276 পর্যন্ত ধারাগুলো মনে আছে? কয়েকদিন আগে পড়াইছি, 3 দিন আগে পড়াইছি। 272 খাদ্য পানীয়তে ভেজাল, 273 ভেজাল খাদ্য পানীয় জেনে শুনে ক্রয় বিক্রয়, বিক্রয় প্রদান, বিক্রয় করা, বিক্রয়ের জন্য উপস্থাপন করা, প্রস্তাব করা। 273 274 ঔষধে ভেজাল, 275 এক ঔষধকে অন্য ঔষধ হিসেবে ব্যবহার, 276 275 ভেজাল ঔষধ বিক্রয়, 276 এক ঔষধকে অন্য ঔষধ হিসেবে বিক্রয়। এই 5টা ধারা পড়েছিলাম আমরা পেনাল কোডের গণ উপদ্রবের ধারা, তাই না? এই যা যা বললাম হুবহু এই কথাগুলো 25-এর গয়ের 5টা পয়েন্ট। তাহলে দেখেন প্রথমে বলেছে খাদ্যদ্রব্যতে যদি ভেজাল দেয়, এরপরে বলেছে ভেজাল খাদ্যদ্রব্য যদি বিক্রয় করে, ঔষধে ভেজাল, ভেজাল ঔষধ বিক্রয়, আর এক ঔষধকে অন্য ঔষধ হিসেবে বিক্রয়। তাহলে কোথায় চলে গেছে? 25-এর গয়ে হলো দণ্ড। এবার আসেন 25-এর গয়ের 1-2 পড়তে হবে। 25-এর গয়ের 1-এ হলো এই সমস্ত কাজ করার দণ্ড। 25-এর গয়ের 2-এ হয়েছে মাথার তেল, গোসলের সাবান, ত্বকে ব্যবহার করা যায় এই ধরনের প্রসাধনী সামগ্রীতে যদি কোনো ব্যক্তি ভেজাল দেয়, দিয়ে যদি এটা বিক্রয়ের চেষ্টা করে, প্রথমে বলেছে বিক্রয়ের চেষ্টা, পরে বলেছে বিক্রয় করে যদি ফেলে, এবং এটাতে যদি কোনো ব্যক্তির ক্ষতি সাধন হতে পারে জানা থাকে এমন কোনো কেমিক্যাল, কোনো রং মেশানো হলো যেটা মানুষের স্কিনের জন্য, মাথার চুলের জন্য ক্ষতিকর, জানার পরেও যদি এগুলো মিশিয়ে ফেলে অথবা বিক্রয়ের চেষ্টা করে, বিক্রয় করে ফেলে, তাহলে দণ্ড চলে যাবে 25-এর গয়ের 2। প্রসাধনী, হ্যাঁ হ্যাঁ প্রসাধনী বলে। আচ্ছা এরপরে আসেন দেখবো 25-এর গ। 25-এর গয়ে হলো এই সকল কাজের চেষ্টা, কিছুই করেননি কিন্তু কি করেছেন, অপরাধগুলো করার জন্য চেষ্টা করেছেন, ষড়যন্ত্র করেছেন, সহায়তা করেছেন, সংশ্লিষ্ট ব্যক্তি সমান দণ্ডে দণ্ডিত হবে। যে কাজ করবে, যে অপরাধের চেষ্টা করবে সেই অপরাধের জন্য দণ্ডিত হবে 25-এর গ। 25-এর মতে হলো কোম্পানি কর্তৃক সংগঠিত অপরাধ। মনে করেন কি জুই নারিকেল তেল এরকম ঘটনা ঘটালো, পুরো কোম্পানি দণ্ডিত হতে পারে, ম্যানেজার মালিকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। 30 ধারাটা দেখবো আমরা আপিল করতে পারবেন যদি কোনো ব্যক্তিকে দণ্ডিত করা হয়, আপিল করা যাবে 30 ধারা মোতাবেক। হাইকোর্ট বিভাগে আপিল করতে পারবেন কতদিনে? 30 দিনের মধ্যে। সবগুলো আপিল মোটামুটি 30 দিনে, শুধু আমরা শিশু আইনের আপিলটা দেখি 60 দিনে, আর সিআরপিসির আপিল পাই 60 দিনে। আচ্ছা, তাহলে 30 ধারায় আপিল এবং মৃত্যুদণ্ডের অনুমোদন। আপিল মৃত্যুদণ্ডের জন্য একইভাবে কি করতে হবে? হাইকোর্টের অনুমোদন নিতে হবে, আর 30 দিনের মধ্যে আপিল করা যাবে হাইকোর্ট বিভাগে। 34 ধারা দেখবো মৃত্যুদণ্ড কার্যকরীকরণ, ব্যতিক্রমী একটা আইন। ফাঁসি দিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা যাবে, পাশাপাশি কি করা যাবে? গুলি করেও মৃত্যুদণ্ড কার্যকর করা যাবে। এই হলো 34-এর ক। কি কি ধারাগুলো পড়লাম এক নজরে একটু দেখবো। সর্বপ্রথম নিয়েছি 2-এর খ, 2-এর উ, 2-এর চ। 2-এর খ কালোবাজারি মজুদদারি, 2-এর উ, দুঃখিত 2-এর ক্ষয় হলো কালোবাজারি, 2-এর উতে হলো মজুদদারি, 2-এর চ নিলাম আমরা ক্ষতিকারক কার্য। দণ্ড কোথায়? 2-এর 16 ধারাতে দণ্ডের ব্যবস্থা, 2-এর চ এর দণ্ড 16-তে। 15 ধারাতে কি পড়লাম? অন্তর্ঘাতী কার্য কোনগুলো? সরকারি সম্পদের ক্ষতি সাধন করলে অন্তর্ঘাতী কার্য বলে গণ্য হবে। সঙ্গে একটু আটক আদেশটা নিয়েছি। 3 ধারায় আটক আদেশ কে দিতে পারে, কোন ব্যক্তিদেরকে দেয়া যাবে, কাদের উপরে আটক আদেশ প্রযোজ্য না, আটক আদেশ কতদিন দেয়া যায়, আদেশের তারিখ থেকে 30 দিন পর্যন্ত আটক আদেশ দেওয়া যায়। 24 ধারাটা পড়লাম, সান্ধ্য আইন কাকে বলে বা কারফিউ কাকে বলে। ভাইয়া আপনি ক্লাসেই তো আসেন না, রঞ্জু ভাইয়া, আপনাকে অনেক দিন পরে দেখলাম। আচ্ছা এরপরে
এরপরে 25 ধারা নিলাম আমরা। 25 ধারা দেখেন, প্রথমে হলো কালোবাজারি মজুতদারি শাস্তি সরাসরি 25। কারেন্সি নোট মুদ্রা জালকরণ 25-এর ক। 25-এর খয়ে চোরাচালানের শাস্তি। 25-এর গয়ের 1, সকল প্রকার খাদ্যদ্রব্য সবকিছুতে ভেজাল দেওয়ার শাস্তি 25-এর খয়ের 1। আর বাদ বাকি যে প্রসাধনী থাকলো সেগুলোতে ভেজাল দিয়ে বিক্রি করা বা বিক্রি করার চেষ্টার দণ্ড 25-এর, দুঃখিত, 25-এর গয়ের 2। তাহলে 25-এর গয়ের 1, 25-এর গয়ের 2, এই দুইটা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ 25 ধারার মধ্যে। আচ্ছা, এরপরে 25-এর গয়ে সকল অপরাধের চেষ্টা, ওতে কোম্পানি কর্তৃক সংগঠিত অপরাধ। 30-এ মৃত্যুদণ্ড। 30-এ আপিল এবং মৃত্যুদণ্ডের অনুমোদন। 34-এর কয়ে হলো গুলি করে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেয়া যাবে। কে পড়া বলবেন একটু? একজনের কাছে ধারাগুলো শুনি আমরা কি কি ধারা পড়লাম। রিপন মাহমুদ ভাইয়া পারবেন একটু বলতে? পরীক্ষার রুটিন দিলে দেখবেন ক্লাসের সদস্য সংখ্যা কত বাড়ে। পরে এসে শুধু মেসেজ দিবে, স্যার এই ক্লাস নাই, ওই ক্লাস নাই, এই নোটটা দেন, ওই নোটটা দেন, এগুলো বলবেন শুধু। এখন থেকে পড়লে কি সমস্যা? পড়ালেখা করেন না কেন? নিজের জন্য পড়তে হবে না? নিজের ক্যারিয়ারের দিকে ফোকাস করতে হবে না? আপনাকে বলছি না ভাইয়া, সবাইকেই বলতেছি তো। আপনাদের রুটিনটা বুঝতে এত সমস্যা হচ্ছে কেন? আপনাদের শুধু একদিন ক্লাস আছে রবিবার, এরপরে টানা 3 দিন ক্লাস। মঙ্গল, বুধ, বৃহস্পতি। তো বাকি ক্লাসগুলো 8:30টায়, শুধুমাত্র বুধবারে ক্লাস 7:30টায়। এইটা কি বুঝতে পারেন না? পরের 3 দিন তো, এই 3 দিন তো টানা ক্লাস। আর আগামীকালকে শুক্রবার পরীক্ষা। শুক্রবারের ক্লাসটা বন্ধ। শুক্রবার একটা ভালো দিন, সবাই গরিবের হজের দিন বলা হয়, এই জন্য শুক্রবারটা বন্ধ থাকাই আর কি ভালো। আচ্ছা, একটু কে পড়া বলবেন বলেন? রিপন মাহমুদ ভাইয়া পড়া বলবেন? আব্দুল সালাম ভাইয়া বলেন? আচ্ছা, কিছু বলা লাগবে না, শুধু 25-এর ক খ গ ঘ পড়ি। তানিয়া, তুমিও, তোমার মানসিক সমস্যা আছে বুঝছো? তুমি খালি নেগেটিভ চিন্তা করো, নেগেটিভ চিন্তা, যার জন্য এই সমস্ত মনে আসে। মানুষে মনের বাঘে খায়, বনের বাঘে খায় না, জানো এটা কথা? কুকুরে একটু আচর দিল, দাঁড়ান রেকর্ডিংটা বন্ধ করে দেই। ঠিক আছে, এ পর্যন্তই থাকবে।